এবং যারা আহত হয়েছেন তাদের জন্য দ্রুত সুস্থতা দান। 2009 সালে 25 এবং 26 ফেব্রুয়ারি নারকীয় হত্যাযজ্ঞে যে সমস্ত অফিসার এবং 57 জন অফিসার এবং 17 জন বেসামরিক ব্যক্তি মারা গিয়েছেন, তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাদের সবাইকে যেন শহীদের মর্যাদা দান করেন এবং তাদের পরিবারের ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং তারা যেন একটা সুষ্ঠু বিচার পায়, সেটাও আমি আশা করি। এখন প্রশ্ন করতে পারেন যে এতদিন পরে কেন আমি ব্যক্তিগতভাবে এই উদ্যোগ নিয়েছি কথা বলার। প্রথম কথা হচ্ছে, এটা সেনাবাহিনীর তদন্ত আদালত ছিল। এই তদন্ত আদালতের সময় যখন আমরা তদন্ত আদালত শেষ করে আমাদের এই ফাইন্ডিংস হস্তান্তর করতে যাব, তার আগে আমাদেরকে একটা গোপনীয়তার দলিল সিগনেচার করার জন্য দেয় যে এই তদন্ত আদালতের কোনো বিষয় আমরা কারো কাছে বলবো না। আর দ্বিতীয়টা ছিল, আমরা কোনো কাগজ আমাদের সাথে রাখবো না। তো আমি একমাত্র ব্যক্তি, আমি সেই গোপনীয়তার দলিলে সই করিনি। প্রথম কারণটা ছিল, আমার কাছে মনে হয়েছে এটা আমার প্রতি একটা ইনসাল্টিং ব্যাপার। আমি যে পর্যায়ে ছিলাম এর চেয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমার কাছে থাকতো। সুতরাং আমি তো সেই শপথ আমার অফিসার হওয়ার সময় আমি নিয়েছি, তাহলে আবার নতুন করে আমাকে দিতে হবে। আর দ্বিতীয় কারণটা ছিল, আমি মনে মনে চিন্তা করতাম, যদি কখনো আমার সুযোগ আসে এই তদন্ত আদালত যদি পাবলিশ না করে সরকার, তাহলে আমি এর মূল কথাগুলো সুযোগ পেলে আমি বলে দিব। সেই কারণে আমি এই গোপনীয়তার যে দলিল আমি সেইখানে স্বাক্ষর করি। সেই কারণে আমি আজকে এখানে আসতে পারছি। আমি কারো কাছে এখন দায়বদ্ধ নই, আমি শুধুমাত্র মহান আল্লাহ তাআলার কাছে দায়বদ্ধ। আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল, যেহেতু এটা সেনাবাহিনীর তদন্ত, সুতরাং সেনাবাহিনীর বাইরে গিয়ে কাজ করাটা আমাদের জন্য অনেক ক্ষেত্রে প্রায় অসম্ভবই ছিল। একাধিকবার আমাদের তদন্ত আদালতে বলেছি যে এই নারকীয় হত্যাযজ্ঞের সাথে অন্যান্য আর অনেকে জড়িত ছিল, কিন্তু আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা বের করতে পারি নাই, অনেকের অসহযোগিতার কারণে পারি নাই। তবে ভবিষ্যতে এটার জন্য যেন উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়, যারা এই অকথিত বা যারা অজানা তথ্যগুলো বের করে আনতে পারে, সেটা আমাদের তদন্ত আদালতের সুপারিশই ছিল। আমরা তদন্ত আদালত শেষ, আমাদেরকে সময় দিয়েছিল 1 মাস। 1 মাস পার হওয়ার পর যখন দেখছি যে না, আমাদের সময় পাচ্ছি না, তখন আমরা আবেদন করি এবং আমাদের আবার সময় কিছুটা বাড়ানো হয়। পরবর্তীতে আমরা মে মাসের 5 তারিখ প্রায় এতটুকু উঁচু তদন্ত আদালতের যে ফাইন্ডিংস, স্টেটমেন্ট, সুপারিশ, এই সমস্ত জিনিস সহ আমরা এটা সেনা সদরে সেনা প্রধানের কাছে হস্তান্তর করি। তো এছাড়া সেনাবাহিনীতে গঠিত তদন্ত কমিটির কার্যকলাপের মাধ্যমে উদ্ঘাটিত তথ্যাবলীর যে মেজর ইস্যুগুলো উদ্ঘাটিত হয়েছিল, সেগুলো আমি মোটামুটি আজকে আলোচনা করব। অনেক জিনিস আপনারা জানেন, সেগুলো আমি রিপিট করব না। এখানে আমি আরেকটা জিনিস উল্লেখ করতে চাই, আমাদের যে তদন্ত কমিটি করে দেওয়া হয়েছিল সেটা জনসংখ্যা ছিল একটা সীমিত। আমি জেনারেল জাহাঙ্গীরের সাথে কথা বলে বললাম যে পৃথিবীর ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এটা নিয়ে ভবিষ্যতে অনেক ধরনের প্রশ্ন উত্থাপিত হবে। আমরা তদন্ত আদালতকে, তদন্ত কমিটিকে স্বচ্ছতার সাথে, নিরপেক্ষতার সাথে পরিচালনা করতে চাই। সেই কারণে আমরা কয়েকটা পদক্ষেপ গ্রহণ করি। প্রথম পদক্ষেপ হচ্ছে, আমরা নিশ্চিত করতে চেয়েছি লেফটেন্যান্ট জেনারেল যেহেতু প্রেসিডেন্ট ছিলেন,
লেফটেন্যান্ট জেনারেল থেকে শুরু করে ক্যাপ্টেন পদবি প্রত্যেকটা র্যাঙ্ক থেকে যেন অফিসার সেখানে প্রতিনিধিত্ব করে। লেফটেন্যান্ট এবং সেকেন্ড লেফটেন্যান্ট আনি নাই এই কারণে, যেহেতু তারা ম্যাচিউর থাকে না, তারা বিভিন্ন প্রশিক্ষণে থাকে, তাদের দিয়ে ওই রকম কাজ করা সম্ভব হবে। আরেকটা জিনিস আমরা করি যে সকল ডিপার্টমেন্ট বা আর্মস থেকে যেন রিপ্রেজেন্টেটিভ থাকে, যেমন ইনফ্যান্ট্রি, আর্মার, সিগন্যালস, ইঞ্জিনিয়ার, প্রত্যেকটা ডিপার্টমেন্টের যেন অফিসার থাকে। তৃতীয় হচ্ছে এই তদন্ত আদালতে যে কেউ স্বেচ্ছাসেবক হয়ে, ভলান্টিয়ার হয়ে যোগদান করতে পারবে, যার কারণে অনেকে যোগদানও করেছিল। চতুর্থ যেটা ছিল, আমাদের তদন্ত আদালতের শেষে যখন আমরা ড্রাফট করি, সেই ড্রাফট আমরা প্রত্যেকটা ফরমেশনে দেওয়ার জন্য একটি সুপারিশ করি সেনা প্রধান বরাবর। আমরা সেনা প্রধান বরাবর আমরা এই অনুরোধটা নিয়ে যাই, কিন্তু সেনা প্রধান এটা আমাদেরকে নাকচ করে দেয়, যার কারণে এটা আমরা ফরমেশনে আর দিতে পারি নাই, এবং এটা আমরা যা পেয়েছি সেটা সেনা সদরের এজিস ব্রাঞ্চে আমরা জমা দিই। এখন আমি আসি 24শে ফেব্রুয়ারি